Hello, good afternoon everybody. তো সবাইকেই বলি প্রথমেই আই এম রিয়েলি ভেরি সরি। তোমরা জানো যে কিছুদিন আগে সুপার সাইক্লোন আমফান তোমরা নাম শুনেছো, তার কারণে আমাদের এখানে ইন্টারনেট পরিষেবা এবং ইলেকট্রিসিটি দুটোই ভীষণভাবেই বিপর্যস্ত। টিল নাও ইট ওয়াজ নট ফুললি রেডি, বাট অসুবিধার সত্ত্বেও আমি চেষ্টা করছি ছোটো ছোটো করে ভিডিও আপলোড করার। তো যেখানে আমরা পড়ছিলাম বা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ইউনিট 5-এর ইকোসিস্টেম বলে একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছিলাম, চ্যাপ্টার নাম্বার 14। এবং সেই ইকোসিস্টেমের বেশ কিছু জিনিস আমি পড়িয়েছি। তার মধ্যে প্রথমেই বলেছি যে ইকোলজি জিনিসটা কি। ইকোলজি মানে আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় জীবজ উপাদানগুলি অজীবজ উপাদানের সাথে ইন্টারাকশনের মাধ্যমে নিজেদের যে জীবন ধারণ করে সেই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকোলজি। আর যে সিস্টেমের মধ্যে দিয়ে ইন্টারাকশনটা হয় তাকে বলা হয় ইকোসিস্টেম। আমি বলেছিলাম যে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করে হচ্ছে আর্নেস্ট হেকেল, এবং ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন এজি ট্যান্সলে। তো সেই ইকোসিস্টেমের মধ্যে আমি ট্রফিক লেভেল জিনিসটা কি খুব ক্লিয়ারলি বলেছিলাম। সেখানে বলেছিলাম যে উৎপাদক মানে সূর্যালোক থেকে যারা এনার্জি কনজিউম করতে পারে তাদেরকে, যারা খেয়ে বেঁচে থাকে প্রাথমিক খাদক তৃণভোজী, তাদেরকে যারা খায় গৌণ খাদক মাংসাশী বা কার্নিভোরাস, তাদেরকে যারা খায় প্রগৌণ খাদক, তারপরে সর্বোচ্চ খাদক, এরকম করে করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। যে কোনো ইকোসিস্টেমের, সেটা ফরেস্ট ইকোসিস্টেম হোক, সেটা পন্ড ইকোসিস্টেম হোক, সেটা গ্রাসল্যান্ড হোক, প্রত্যেক ইকোসিস্টেমেরই উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, এরকম করে করে খাদ্য শৃঙ্খল উপস্থিত। তো যখন আমি খাদ্য শৃঙ্খল সম্পর্কে বলছি বা ফুড চেইন সম্পর্কে বলছি, সেখানে ঠিক যেভাবে আমি বলেছিলাম যে উৎপাদক মানে প্রডিউসার, তাদেরকে খায় যারা প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, তারপরে টার্সিয়ারি কনজিউমার, এরকম করে করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়, ফুড চেইন তৈরি হয়। তো এই যে খাদ্য শৃঙ্খল, এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে মাইক্রো কনজিউমার কারা। কিছু অণুজীব আছে, ছত্রাক আছে, যারা মৃতজীবী, সেটা প্রডিউসার হোক, প্রাইমারি কনজিউমার হোক, সেকেন্ডারি কনজিউমার হোক, আর টার্সিয়ারি কনজিউমার হোক, যেই হোক না কেন, মারা যাওয়ার পরে তাদেরকে পচন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় পৃথিবীতে তাদের উপাদানগুলো ফিরিয়ে দেয়। তাদেরকে বলা হয় ডেট্রিভোর। তাহলে ডেট্রিভোর কারা? যারা মৃত জীবজন্তু বা গাছপালাকে পচন প্রক্রিয়ার মাধ্যমে ভক্ষণ করে এবং তাদের শরীরাবশেষ উপাদানগুলি পৃথিবীতে পুনরায় ফিরিয়ে দেয়, তাদেরকে ডেট্রিভোর বলা হয় বা মৃতজীবী বলা হয়। তো এই মৃতজীবী দিয়ে যদি কোনো খাদ্য শৃঙ্খল শুরু হয় তাদেরকে ডেট্রিটাস ফুড চেইন বলা হয়, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। সেখানে কি হয়, যে কোনো মৃত জীবজন্তু থেকে শুরু হবে, সেটা মৃত গাছপালা হতে পারে, মৃত জীবজন্তু হতে পারে, যাদেরকে অণুজীব কর্তৃক তারা প্রাচিত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজন করে কিছু এনার্জি অণুজীব দ্বারা নিজেরা কনজিউম করে, বাকিটা পৃথিবীতে ফিরিয়ে দেয়।
এদেরকে ডিয়েট্রি ভোর বলা হয়। আর পচন প্রক্রিয়ার মাধ্যমে যে অবশিষ্ট অংশগুলো পৃথিবীতে ফিরে যায় বা পৃথিবীতে পড়ে থাকে সেটাকে বলা হয় ডেট্রি টাস। তাহলে ডেট্রি ভোর কি আর ডেট্রি টাস কি, শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসে। এবারে যেটা সম্পর্কে আমরা জানবো এই চ্যাপ্টারতে সেটা হচ্ছে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, মানে শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। তাহলে এনার্জি ফ্লো কিভাবে হয় বা কোন কোন জিনিসের উপর ডিপেন্ডেন্ট করে এই সম্পর্কে আমাদের একটু ডিসকাস করতে হবে। প্রথমতই বলি, যে কোনো বাস্তুতন্ত্রে এনার্জি বা শক্তির উৎস কিন্তু একমাত্র সূর্যালোক। সূর্যালোক থেকেই কেবলমাত্র বাস্তুতন্ত্রে শক্তি আসতে পারে। তো যদি আমি দেখি যে কোনো সূর্যালোক থেকে এনার্জি কারা কনজিউম করে বাস্তুতন্ত্রে, সেটা হচ্ছে প্রডিউসার বা উৎপাদক। উৎপাদকই কেবলমাত্র পারে, উৎপাদক মানে হচ্ছে সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকীরা নিজেদের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করতে পারে। সেই উৎপাদককে যারা খায় মানে তৃণভোজী, মানে প্রাথমিক খাদক, তাদের মধ্যে শক্তি ট্রান্সফার হয়। প্রাথমিক খাদকদেরকে যারা খায় মানে গৌণ খাদক, মানে মাংসাশী প্রাণী, তাদের মধ্যে শক্তি কনজিউম, তাদের মধ্যে শক্তি এর থেকে ট্রান্সফার হয়। তো এরকম করে বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদক, এরকম করে শক্তি ট্রান্সফার হয়। একটা ট্রপিক লেভেল থেকে অন্য ট্রপিক লেভেলে শক্তি রূপান্তর ঘটে। তাহলে এটুকু আমাদের কাছে পরিষ্কার যে বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কিন্তু সূর্যালোক বা সানলাইট। সেখান থেকে উৎপাদক মানে ট্রপিক লেভেল 1-এর শক্তি কনজিউম হয়, তারপরে সেখান থেকে ট্রপিক লেভেল 2-তে শক্তি কনজিউম হয়, তারপরে ট্রপিক লেভেল 3, এরকম করে ট্রপিক লেভেল 4 শক্তি প্রবাহিত হয়। আরও একটা বিষয় আমাদেরকে জানতে হবে, বাস্তুতন্ত্রে কিন্তু সর্বদা শক্তি ইউনিডাইরেকশনালি ফ্লো হয়, মানে শক্তি সর্বদা একমুখীভাবে ফ্লো হবে, কোনো সময় কিন্তু ব্যাক করে শক্তি ফিরে আসতে পারে না। শক্তি কোনো সময় রিভার্স প্রক্রিয়ায় উল্টো দিকে ব্যাক করে ফিরে যায় না। তো বাস্তুতন্ত্রে কিন্তু সর্বদা শক্তি একমুখীভাবে প্রবাহিত হয় এবং শক্তির উৎস কিন্তু হচ্ছে সূর্যালোক। কেবলমাত্র সবুজ উদ্ভিদরাই পারে এনার্জিকে নিজেদের মধ্যে আবদ্ধ করতে। তো এই বাস্তুতন্ত্রে যে এনার্জি ফ্লো হয় এর উপরে কয়েকটা মডেল স্থাপন করা হয়েছে। অনেকগুলি মডেল আছে, তার মধ্যে মেনলি দুটো মডেল সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। কোশ্চেন যদি আসে পরীক্ষায় এই দুটো থেকেই আসবে এবং সিলেবাসে এই দুটো সম্পর্কেই ভার্সলি ডিসক্রাইব করা হয়েছে। কী কী মডেল? প্রথমত যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল মডেল। সিঙ্গেল চ্যানেল মডেল বা বাস্তুতন্ত্রের একমুখী শক্তি প্রবাহের মডেল, এক চ্যানেলযুক্ত শক্তি প্রবাহের মডেল। 2 নম্বর হচ্ছে দ্বি চ্যানেলযুক্ত শক্তি প্রবাহের মডেল বা ডাবল চ্যানেল শক্তি প্রবাহের মডেল। এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ওয়াই চ্যানেল এনার্জি ফ্লো মডেল। তো এই দুটো মডেল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমেই আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল মডেল সম্পর্কে, যে বাস্তুতন্ত্রের এক চ্যানেলযুক্ত শক্তি প্রবাহের মডেলটি কী।
যদি কোশ্চেন আসে এটা 4 অথবা 5 নম্বরের কোশ্চেন আসবে এবং বহুবার কিন্তু এসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। তাহলে চলো আমরা এখন সিঙ্গেল চ্যানেল শক্তি প্রবাহের মডেল সম্পর্কে জানব। তাহলে প্রথমতই বলি সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো মডেলটি কি। তো এতক্ষণ ধরে যে বললাম যে কোনো বাস্তুতন্ত্রে শক্তি সর্বদা একমুখীভাবে প্রবাহিত হয় এবং সূর্যালোক থেকেই হচ্ছে মেনলি বাস্তুতন্ত্রের শক্তি আসে। এই কথাগুলো যেমন ধ্রুব সত্যি, সেরকম আমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্সের ল পড়েছি, আমরা থার্মোডাইনামিক্সের ল পড়েছি বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এমন করে সূত্র পড়েছি। সেখানে মোটামুটি একটা জিনিস পরিষ্কার, সেখানে বলা হয়েছে যে পৃথিবীতে কিন্তু শক্তির ধ্বংস বা বিনাশ হয় না, শক্তির কেবলমাত্র রূপান্তর ঘটে। শক্তি ধ্রুবক, তার ধ্বংস বা বিনাশ হয় না, শক্তির কেবলমাত্র রূপান্তর ঘটে। সেই লয়ের উপরে ডিপেন্ডেড করে বাস্তুতন্ত্রের এই সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো মডেলটি স্থাপন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে উৎপাদক যে আছে সে উৎপাদক সূর্যালোক থেকে শক্তি কনজিউম করে। যে পরিমাণ মোট শক্তি কোনো উৎপাদক মানে সবুজ উদ্ভিদ, মানে যাদেরকে আমরা ট্রফিক লেভেল 1 বলে থাকি, যে পরিমাণ মোট শক্তি সূর্যালোক থেকে এরা কনজিউম করে, যে পরিমাণ মোট শক্তি, সেই শক্তিটাকে বলা হয় জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্ট। গ্রস প্রাইমারি প্রোডাক্ট, গ্রস প্রাইমারি প্রোডাক্ট মানে মোট পরিমাণ শক্তি। তো সেই জিপিপি, যে পরিমাণ শক্তি উৎপাদক সূর্যালোক থেকে কনজিউম করে নিজেদের মধ্যে আবদ্ধ করে, সমস্ত শক্তিটা কিন্তু তারা পরের ট্রফিক লেভেলকে ট্রান্সফার করতে পারে না। কিছু পরিমাণ শক্তি এরা নিজেদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বাস্তুতন্ত্রে রিলিজ করে, যেরকম হচ্ছে এক্সিলেশন, যাকে সিঙ্গেল চ্যানেল মডেলে এনএ বলে ডিনোট করা হয়েছে। এক্সিলেশন বা রেচন ক্রিয়ায় ব্যবহৃত শক্তির পরিমাণ। কিছু পরিমাণে শক্তি তারা রেসপিরেশন মাধ্যমে বাস্তুতন্ত্রে ফিরিয়ে দেয়, মানে শ্বাসক্রিয়ার ফলে, শ্বসন ক্রিয়ার ফলে, রেসপিরেশন। তারপরে কিছু পরিমাণে শক্তি বাস্তুতন্ত্রে পরের ট্রফিক লেভেলে ট্রান্সফার হওয়ার সময় এমনি অব্যবহৃত শক্তি রূপে, নট ইউটিলাইজড এনার্জি রূপে বাস্তুতন্ত্রে রিলিজ হয়ে যায়, বাস্তুতন্ত্রে কিন্তু রিলিজ হয়ে যায়। তারপরে গিয়ে কিছুটা পরিমাণে শক্তি পরের ট্রফিক লেভেলে মানে কি তৃণভোজী বা প্রাথমিক খাদক, এদেরকে T2 বলে ডিনোট করা হয়। সেখানেও বলছে যে উৎপাদক থেকে এই সমস্ত কার্যক্রিয়ার ফলে এক্সিলেশন, শ্বসন ক্রিয়া, রেসপিরেশন এবং নট ইউটিলাইজেশনের পরে যে পরিমাণে শক্তি প্রাথমিক খাদকে রূপান্তরিত হয়, প্রাথমিক খাদকে যায়, সেটাকে কিন্তু এর নাম দেওয়া হয়েছে NPP,
পি, নেট প্রাইমারি প্রোডাক্ট। আগেরটাকে কি বলেছিলাম? গ্রস প্রাইমারি প্রোডাক্ট। কাকে গ্রস প্রাইমারি প্রোডাক্ট বলে? সেটা হচ্ছে উৎপাদক কর্তৃক সূর্যালোক থেকে গৃহীত মোট শক্তির পরিমাণ। উৎপাদক থেকে প্রাথমিক খাদকে গৃহীত মোট শক্তির পরিমাণকে বলা হয় নেট প্রাইমারি প্রোডাক্ট। এখানেও প্রাথমিক খাদক নিজেদের বিভিন্ন কার্যকলাপের ফলে, যেরকম হচ্ছে এক্সিরেশন, যেরকম হচ্ছে রেসপিরেশন, শক্তির ব্যবহার করে পরের ট্রফিক লেভেলে যে পরিমাণে শক্তি পাঠাবার সময় কিছুটা পরিমাণ শক্তি নট ইউটিলাইজ হিসেবে, এনইউ রূপে, নট ইউটিলাইজ মানে অব্যবহৃত শক্তি রূপে, মানে এমনিই জাস্ট একটা ট্রফিক লেভেল থেকে পরের ট্রফিক লেভেলে শক্তি যাওয়ার সময় কিছুটা পরিমাণে শক্তি এমনিই বাস্তুতন্ত্রে রিলিজ হয়ে যায়। তাকে বলা হয় নট ইউটিলাইজ। হওয়ার পরে যে পরিমাণে শক্তি প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক মানে ট্রফিক লেভেল 3-তে ট্রান্সফার হয় তাকে বলা হয়, সেটাও হচ্ছে এনপিপি। প্রথমটাকে বলা হয় জিপিপি। এর পরবর্তীকালে যে পরিমাণে শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদক তাকে বলা হয় এনপিপি। তাকে প্রাথমিক খাদকের এনপিপি বলা হয়। প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকের মধ্যে যে পরিমাণে শক্তি ট্রান্সফার হয় তাকে গৌণ খাদকের এনপিপি বলা হয়। নেট প্রাইমারি প্রোডাক্ট মানে পরবর্তীকালে সবগুলোকে কিন্তু নেট প্রাইমারি প্রোডাক্ট বলা হবে, এনপিপি বলা হবে। প্রথমটা কেবলমাত্র জিপিপি বলা হয়। তো এরকম করে করে শক্তি ট্রান্সফার হয়। এবং গৌণ খাদকের ক্ষেত্রেও সেম ব্যাপার, কিছুটা পরিমাণে শক্তি এরা এক্সিরেশন বা রেচন ক্রিয়ায় ব্যবহার করে, কিছুটা মানে শক্তি রেসপিরেশনে ব্যবহার করবে, তারপরে শক্তি পরের ট্রফিক লেভেলে ট্রান্সফার করবে, মানে T4 যেটা আসবে। তাহলে এরকমভাবে বাস্তুতন্ত্রে সূর্যালোক থেকে উৎপাদকে জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্ট শক্তি কনজিউম করে নিয়ে নিজেদের কাজে ইউটিলাইজ করার পরে এনপিপি রূপে নেট প্রাইমারি প্রোডাক্ট রূপে প্রাথমিক খাদকে শক্তি ট্রান্সফার হয়, তারপরে ট্রফিক লেভেল 3-তে ট্রান্সফার হয়। এরকম করে শক্তি ইউনিডাইরেকশনালি বাস্তুতন্ত্রে ফ্লো হয় এবং ফ্লো যত হতে থাকে তত কিন্তু পরের ট্রফিক লেভেলগুলোতে শক্তির পার্সেন্টেজ কমতে থাকে। যে পরিমাণে শক্তি উৎপাদক কনজিউম করেছিল তার কিছুটা পার্সেন্টেজই শক্তি কেবলমাত্র প্রাইমারি খাদকদের মধ্যে আবদ্ধ হয়, তার কিছুটা পার্সেন্টেজ শক্তি গৌণ খাদকদের মধ্যে আবদ্ধ হয়। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে লিন্ডেম্যান। বিজ্ঞানীর নাম হচ্ছে লিন্ডেম্যান। কত খ্রিস্টাব্দে? অ্যাপ্রক্সিমেটলি 1942-তে লিন্ডেম্যান 1942-তে লিন্ডেম্যান একটা থিওরি দিয়েছিল, সেটাকে লিন্ডেম্যানের 10% রুল বলা হয়। সেখানে একটা ইম্পর্টেন্ট কথা এই লিন্ডেম্যান শেয়ার করেছিল, সেটা বলছে যে সূর্যালোক থেকে যে পরিমাণে শক্তি মানে জিপিপি উৎপাদক কর্তৃক আবদ্ধ হয়, দেখা গেছে তার কেবলমাত্র 10% শক্তি মানে 10% মতো এনার্জি প্রাইমারি খাদক দ্বারা আবদ্ধ করতে পারে। বাকি শক্তি কিন্তু এই সে এক্সিরেশন, রেসপিরেশন, নট ইউটিলাইজ, নিজেদের কার্যকলাপে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে বাকি শক্তিটা কিন্তু বাস্তুতন্ত্রে রিলিজ হয়ে যায়। তো 10% শক্তি বলছে কেবলমাত্র পরের ট্রফিক লেভেলে ট্রান্সফার হয়, তার 10% শক্তি কেবলমাত্র এরা নিজেদের মধ্যে আবদ্ধ করতে পারে, 10% শক্তি কেবলমাত্র পরের ট্রফিক লেভেলে ট্রান্সফার হয়। মানে যদি আমি ম্যাথমেটিক্যালি বলি যে ধরে নিচ্ছি এখানে 1000 কিলো ক্যালোরি এনার্জি যদি ট্রফিক লেভেল 1-তে আবদ্ধ হতে পারে, কেবলমাত্র 100 কিলো ক্যালোরি শক্তি মানে এর 10% শক্তি কেবলমাত্র এর মধ্যে আবদ্ধ হবে, বাকি কিন্তু সব নিজেদের কার্যকলাপের ফলে ইউটিলাইজ হয়ে যাবে। তার 10% শক্তি কেবলমাত্র এদের স্থৈতিক শক্তিরূপে এর মধ্যে আবদ্ধ হবে, বাকি শক্তি কিন্তু সব এনইউ রেসপিরেশনে ইউটিলাইজ হবে। তো এরকম করে করে বলছে যে মাত্র 10% শক্তি পরের এক ট্রফিক লেভেল থেকে পরের ট্রফিক লেভেলে ট্রান্সফার হতে পারে।
তাকে বলা হয় লিন্ডেম্যানের 10% রুল, কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিন্ডেম্যানের 10% রুল। তো কোশ্চেনটা কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে, একদম ডিরেক্টলি বলে দিতে পারে যে সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো মডেল সম্পর্কে লেখো, না হলে কিন্তু বলতে পারে যে লিন্ডেম্যানের এনার্জি ফ্লো মডেলটি ব্যাখ্যা করো চিত্রসহ। তখন কিন্তু তোমরা একেবারে হুবহু বইয়ের সাথে এই চিত্রটা কিন্তু মিলবে না, একটু চেঞ্জ আছে। সাঁতরা থেকে চেষ্টা করো পড়ার, চিত্র যেটা আমি মোটামুটি বললাম তোমাদেরকে সেই চিত্রটাই দেওয়ার চেষ্টা করো, যেখানে কিন্তু আমি একটু ইজি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো লিন্ডেম্যানের 10% রুল বা সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো মডেল দুটোই কিন্তু বই থেকে পেয়ে যাবে, পড়াটা তোমরা ওখান থেকে পড়ো। আর ভিডিওটি দেখে চিত্রটা কিন্তু নিজে খাতায় একবার আঁকার চেষ্টা করো, ঠিক আছে? চিত্রটা কিন্তু নিজে খাতায় একবার আঁকার চেষ্টা করো। নেক্সট হচ্ছে ওয়াই চ্যানেল এনার্জি ফ্লো মডেল, বা বললাম যে দ্বি চ্যানেল যুক্ত শক্তি প্রবাহের মডেল বা ডাবল চ্যানেল এনার্জি ফ্লো মডেল। তাহলে ওয়াই চ্যানেল ওয়াই চ্যানেল এনার্জি ফ্লো মডেলটাও অনেকটা শুরুটা কিন্তু সিঙ্গেল চ্যানেল শক্তি প্রবাহের মডেলের উপরেই ডিপেন্ডেড, কিন্তু তার সঙ্গে একটা ছোট্ট জিনিস অ্যাড করা হয়েছে, এছাড়া কিছু নয়। তো এখানেও প্রথমত যেটা সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো মডেল মানে লিন্ডেম্যান যে থিওরি দিয়েছে সেটা কিন্তু ফার্স্ট ইনট্যাক্ট রাখা হয়েছে। মানে প্রথমে সূর্যালোক থেকে উৎপাদক যারা আছে তারা এনার্জি কনজিউম করে, উৎপাদক থেকে এনার্জি কনজিউম করে হচ্ছে প্রাথমিক খাদক, তার থেকে শক্তি কনজিউম করে হচ্ছে গৌণ খাদক, তার থেকে শক্তি কনজিউম করে হচ্ছে সর্বোচ্চ খাদক। মানে এটা হচ্ছে T1, T2, T3, T4 এরকম করে শক্তি ইউনিডাইরেকশনালি ফ্লো হয়। এবং একটা ট্রফিক লেভেল থেকে ট্রফিক 1 থেকে টপিক 2, টপিক 2 থেকে টপিক 2, পরের ট্রফিক লেভেলে শক্তি ট্রান্সফার হওয়ার সময় কিছুটা পরিমাণে শক্তি নিজেদের বিভিন্ন কার্যকলাপের ফলে ইউজ হয়, এবং একটা ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তি ট্রান্সফার হওয়ার সময় কিছুটা পরিমাণে শক্তি অব্যবহৃত শক্তিরূপে ইকোসিস্টেমে বা পরিবেশে রিলিজ হয়, যাদেরকে আমরা নাম দিয়েছিলাম যেরকম এক্সিরেশন, যেরকম রেসপিরেশন, নট ইউটিলাইজ হিসেবে শক্তি ইকোসিস্টেমে রিলিজ হয়। এক্সপিরেশন, রেসপিরেশন, নট ইউটিলাইজ হিসেবে শক্তি রিলিজ হয়। এই অবধি কিন্তু মোটামুটি সিঙ্গেল চ্যানেল শক্তি প্রবাহের মডেলের মতনই এই মডেলটাও একই। যে বিষয়টা এখানে অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে অণুজীবদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মানে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, আগেই বলেছি যাদেরকে ডেট্রিভোর বলা হয়, যারা মৃত জীবজন্তু বা গাছপালার উপরে নিজেদের শক্তি সংগ্রহ করে এবং তাকে পাচিত করে, মৃত জীবজন্তুকে পাচিত করে পৃথিবীতে তার উপাদানগুলি পুনরায় ফিরিয়ে দেয়।
তো যে কোনো উৎপাদক হোক, প্রাথমিক খাদক হোক, গৌণ খাদক হোক আর সর্বোচ্চ খাদক, সবাই কিন্তু অণুজীব দ্বারা তার উপাদানগুলো কিন্তু মাটিতে ফিরিয়ে দেওয়া হয়। অণুজীব দ্বারা তার উপাদানগুলোকে ভেঙে পুনরায় মাটিতে ফিরিয়ে দেওয়া হয়। কি রূপে? না ডেট্রিটাস রূপে। তো এই ছোট্ট বিষয়টা অ্যাড করার সাথে মডেলটা অনেকটা ওয়াই আকৃতির মতন দেখতে হয়, তাই একে ওয়াই চ্যানেল এনার্জি ফ্লো মডেল বলা হয়। ঠিক আছে, তো এই দুটো এনার্জি ফ্লো মডেল এখান থেকে পড়তে হবে, একটা সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো মডেল আর একটা ওয়াই চ্যানেল এনার্জি ফ্লো মডেল। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য জানতে হবে, যেরকম আমি প্রথমেই স্টার্টিং করেছি বলে যে বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্যালোক থেকে উৎপাদক কর্তৃক কেবলমাত্র আলোক শক্তি স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, হয়ে নিজেদের মধ্যে আবদ্ধ করে, যেটা বাস্তুতন্ত্রে ট্রান্সফার হয়। এছাড়া বলেছি যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কিন্তু একমুখী। এছাড়া বলেছি তাপগতিবিদ্যার যে সূত্র, সেই নিয়মও এখানে ফলো করে। বাস্তুতন্ত্রের শক্তি একটা ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে রূপান্তরিত বা ট্রান্সফার হওয়ার সময় কিছুটা পরিমাণে শক্তি পরিবেশে বিভিন্ন কার্যকলাপের ফলে ব্যবহৃত হয় এবং অ্যাপ্রক্সিমেটলি 10% মতন এনার্জি একটা ট্রফিক লেভেল থেকে পরের ট্রফিক লেভেলে ট্রান্সফার হয়, যাকে বলেছি যে লিন্ডেম্যানের 10% রুল। এর সাথে আমার একটা ছোট্ট একটা শর্ট কোশ্চেন এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন জিনিসটা কি? কথা হয়তো তোমরা আগেও শুনে থাকবে। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কথার অর্থ হচ্ছে ম্যাগনিফাই করা, মানে বড় হয়ে যাওয়া। আমরা যদি আতশ কাঁচ দিয়ে কোনো জিনিস দেখি তাহলে সেটা বড় দেখায়, সেটাকে বলা হচ্ছে ম্যাগনিফাই করা। যত বেশি পাওয়ারের আতশ কাঁচ ব্যবহার করব তত বেশি বড় দেখাবে। যে থিওরিটাই হচ্ছে যার উপর ডিপেন্ডেন্ট করে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, যেখানে ছোট জিনিসকে বড় করে দেখা হয় না। এখানে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলতে কী জিনিস? বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে আমাদের যে ট্রফিক লেভেলগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক, এরকম করে করে ট্রফিক লেভেলগুলো আলোচনা করা হয়েছে। সেখানে বলেছি যে উৎপাদককে খেয়ে বেঁচে থাকে হচ্ছে প্রাথমিক খাদক, যাদেরকে খেয়ে বেঁচে থাকে গৌণ খাদক। এর উপরেই হচ্ছে খাদ্য শৃঙ্খল গঠিত হয় বা ফুড চেইন গঠিত হয়। দেখা গেছে যে যদি আমরা একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখি, যেখানে উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। কী জিনিস সেটা? সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক সবুজ উদ্ভিদ, যাদেরকে চোখে দেখা যায় না, যেরকম অ্যানাবিনা, নস্টক, ভলভক্স, ইউগ্লিনা। এরা হচ্ছে সব কিন্তু পন্ড ইকোসিস্টেমের উৎপাদক, যারা সূর্যালোক থেকে এনার্জি কনজিউম করে। এবারে পন্ড ইকোসিস্টেমের প্রাথমিক খাদক কারা? তারা হচ্ছে কিন্তু জুপ্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যারা ফাইটোপ্ল্যাঙ্কটনদের খেয়ে বেঁচে থাকে। কারা এই জুপ্লাঙ্কটন? যেরকম বলছে ড্যাফনিয়া, যেরকম বলছে সাইক্লপস, অ্যামিবা, এরা হচ্ছে সব জুপ্লাঙ্কটন। তাদেরকে কারা খায়? ছোট ছোট মাছ খায়। তাদেরকে কারা খায়? বড় বড় মাছ খায়। এরকমভাবে পন্ড ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খল গঠিত হয়। তো যদি একটা পুকুরের বাস্তুতন্ত্রে দেখা গেছে যে যদি একটা পুকুরের পাশে কৃষি জমি থাকে, মানে ধান জমি থাকে, পন্ড থাকে, আর এখানটা
এগ্রি ল্যান্ড থাকে, মানে এগ্রিকালচার ল্যান্ড থাকে। তো বর্ষাকালে বা এমনি বিভিন্ন সময় জল ফ্লো হয়ে এগ্রিকালচার ল্যান্ড থেকে সব পুকুরে গিয়ে জমা হয়। এবারে আমরা জানি যে যখন আমরা ফসল চাষ করি বা এগ্রিকালচার ল্যান্ডে কী পরিমাণ পেস্টিসাইড আমরা ইউজ করি, এই পেস্টিসাইডগুলো কিন্তু সব ভারী ধাতু দিয়ে তৈরি, যেরকম ডিডিটি, বিএইচসি, এরকম জাতীয় ভারী ভারী মৌল দিয়ে কিন্তু এই পেস্টিসাইডগুলো তৈরি হয়। পেস্টিসাইড মানে কি? কীটনাশক, যেগুলো আমরা এগ্রিকালচার ফসল চাষ করতে গিয়ে চাষিরা অ্যাপ্লাই করে। সেইগুলোর কিন্তু ডিস্ট্রয় হয় না, মানে এগুলো কিন্তু ভাঙে না, ওই অ্যাজ ইউজুয়াল ইনট্যাক্ট রূপে হয়। সেটা ফসলে সঞ্চিত হয়, আর না হলে সেটা কৃষি জমিতে, ওই জমিতে মিশে থাকে। যখনই কৃষি জমিতে বৃষ্টি হয় বা বর্ষাকালে, ওইগুলো কিন্তু সব গিয়ে ধুয়ে ধুয়ে পুকুরে জমা হয়। একে এগ্রিকালচার রানিং পন্ড বলা হয়, যাতে এগ্রিকালচারে ব্যবহৃত বিভিন্ন পেস্টিসাইড এবং দূষক পদার্থগুলো সেগুলো কিন্তু পন্ডে এসে জমা হয়, এবং সেইগুলো কিন্তু ওই পন্ডের জল থেকে পন্ড ইকোসিস্টেমের ফুড শৃঙ্খলের মধ্যে, মানে ফুড চেনের মধ্যে প্রবেশ করে, খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে। মানে ওই সমস্ত ভারী ভারী মৌলগুলো, যেরকম ডিডিটি, বিএইচসি, এই জাতীয় পদার্থগুলো সব কিন্তু প্রবেশ করে ছোট ছোট মাছের দেহে, জুপ্লাঙ্কটনের দেহে, সেখান থেকে বড় মাছের দেহে প্রবেশ করে, এবং সেই বড় মাছগুলো কিন্তু মানুষ খাচ্ছে, বা ছোট ছোট মাছগুলো কিন্তু মানুষ খাচ্ছে। ফলে এই ডিডিটি বা বিএইচসি কিন্তু আলটিমেটলি গিয়ে উচ্চ শ্রেণীর ট্রফিক লেভেলে জমা হচ্ছে, মানে মানুষের দেহে এসে সঞ্চিত হচ্ছে। তাহলে এই ডিডিটি, বিএইচসি যেগুলো পুকুর থেকে ছোট ছোট মাছের দেহে প্রবেশ করছে বা বড় বড় মাছের দেহে প্রবেশ করছে, সেখান থেকে কিন্তু আলটিমেটলি আমাদের দেহে এইগুলো এসে সঞ্চিত হচ্ছে। তো এরকমভাবে প্রতিনিয়ত অল্প অল্প করে এই সমস্ত ক্ষতিকারক মৌলগুলো মানুষের শরীরে এসে জমা হচ্ছে। কী ক্ষতি করে? এই মৌলগুলো মানুষের শরীরে বিভিন্ন চিলেটিং এজেন্ট তৈরি করে, মানে এইগুলো কিন্তু ডিস্ট্রয় হয় না, মানুষের শরীরে প্রোটিন বা ফ্যাটের সঙ্গে এসে যুক্ত হয়ে ক্ষতিকারক উপাদান তৈরি করে, যেগুলো পরবর্তীকালে ক্যান্সার জাতীয় খুব ভয়ানক রোগের সৃষ্টি করে। তো এইভাবে এই সমস্ত ক্ষতিকারক মৌলগুলো ধীরে ধীরে ট্রফিক লেভেলের উপরের দিকে, মানে মানুষ বা বড় বড় প্রাণী, এদের দেহে সঞ্চয়ের পরিমাণ যত দিন যাচ্ছে কিন্তু বাড়তে থাকছে, যত দিন যাচ্ছে এর পরিমাণ বাড়তে থাকছে। কিসের পরিমাণ বাড়তে থাকছে? ওই সমস্ত ক্ষতিকারক মৌলগুলো। তো এই ঘটনাটাকে বলা হয় বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তাহলে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কি? বিভিন্ন